ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা বিগত 20 বছরের প্রশ্নের সমাধান একটি ক্লাসে। ইউটিউবে তুমি কোথাও পাবা না যে 20 বছরের প্রশ্ন সমাধান করে দিয়েছি একটি ক্লাসে। ওকে, তো আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার তড়িৎ রসায়ন, যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা অনেক বেশি, কারণ এখানে অনেক প্র্যাকটিক্যাল জিনিসপত্র আছে যেগুলো থেকে কিন্তু লিখিত প্রশ্ন আসতে পারে। যে একটা পাত্রে একটা দ্রবণ রাখলো, সেই পাত্রটা ফুটা হয়ে যাবে কিনা, বা একটা তোমাকে এইভাবে গ্যালভানোমিটার অঙ্কন করে দিয়ে এখানে যে তোমাদের তড়িৎ কোষের যে মোট বিভব রয়েছে সেটা বের করতে বলতে পারে। মানে অনেক প্র্যাকটিক্যাল জিনিসপত্র আছে যেখান থেকে কিন্তু অনায়াসে রিটার্ন করা যায়, এবং এখানে অনেক ক্যালকুলেশন টাইপের প্রশ্ন আসে যেগুলো উইদাউট ক্যালকুলেটরে কীভাবে মজা করে সমাধান করা যায়। তুমি আজকে সেটা দেখবে যে উইদাউট ক্যালকুলেটরে কীভাবে সমাধান করা যায়। আজকে অনেক জোস জিনিস দেখিয়ে দিব, এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি অনেকে বুঝতেছে না, শেষ সময়ে এসে কীভাবে পড়া উচিত, এই জিনিসটি আজকে বলে দিব। যে দেখো যে শেষ সময় আসলে এইভাবেই পড়া উচিত, একটা প্রশ্নের সাথে একটা লিঙ্ক করে। তোমাদের যদি আমি একটা উদাহরণ হিসেবে বলে দিই, যে কোনো ওয়ান ডে ম্যাচ তুমি যদি দেখতে যাও ক্রিকেটে, তাহলে তুমি দেখবে যে কেউ যদি 400 কাছাকাছি রান করে, তাহলে অপোনেন্ট যে টিমটি রয়েছে, অপোজিট যে টিমটি রয়েছে, সেটি মনে করে যে হ্যাঁ আমরা একটা সম্মানজনক হারবো, আমাদের 300+ রান করলে আমরা বেঁচে যাই। ওকে, এটা ভাবতে পারে, অথবা আরেকটা জিনিস ভাবতে পারে যে না, আমরা প্রথম থেকে মেরে খেলবো, যাতে করে আমরা হয় জিতবো না হয় আমরা কিন্তু 80 রানের মধ্যে অল আউট হয়ে যাবো, বা 100 রানের মধ্যে অল আউট হয়ে যাবো। দুইটি কিন্তু অপশন রয়েছে তাদের হাতে। এবং তোমরা যে দেখো হাইয়েস্ট রান চেস করেছিল সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, মেবি আমার মনে নেই, যতটুকু মনে পড়ে যে তারা কিন্তু এক বল হাতে রেখে প্রায় 400+ রান কিন্তু তারা করে জিতেছিল। কিন্তু তোমাদের এখন এই কাজটাই করতে হবে আসলে, যে তোমাদের তো এখন সুযোগ নেই, সময় নেই। তুমি ইচ্ছা থাকলে অনেক জিনিস পড়তে পারবে না, তোমাকে ঠিক হয় তুমি 100 রানের ভিতরে অল আউট হয়ে যাবে, নাহলে তুমি ভালো কিছু করবে। তো এই জিনিসটাই তোমাকে এখন করতে হবে, যে তোমাকে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করে এই প্রশ্নগুলি পড়ে যেতে হবে। ইনশাল্লাহ যদি তোমার সব কিছু ঠিক থাকে, এখান থেকে তুমি ম্যাক্সিমাম আউটপুটটা পাবে। ভাইয়া কেন তো কনফিডেন্স দিয়ে বলতেছেন? আজকে প্র্যাকটিস করলেই তুমি বুঝবে যে বিগত বছরে 20 বছরের প্রশ্ন প্র্যাকটিস করলে কিছুই থাকে না আসলে। প্রশ্নগুলো যেভাবেই তোকে একটা আরেকটার সাথে মিলে যাচ্ছে, এবং তুমি রিসেন্ট যে প্রশ্নগুলো এসেছে 23-24, 22-23, 19-20, এই প্রশ্নটা কতবার এসেছে 20-21 সেশনের প্রশ্নটা, 20-21 সেশনের প্রশ্ন এসেছিল 16-17, 13-14, 8-9, 9-10 সেশনে এসেছে। এই যে 22-23 সেশনের প্রশ্নটা, একটা গ্যালভানোমিটারের কোষের বিভব বের করতে বলেছি, এই প্রশ্নটা আজকে দেখবে খালি কতবার পাই আমরা এই ধরনের প্রশ্ন। তারপর এই যে এই ধরনের প্রশ্ন, গলিত ক্যালসিয়াম ক্লোরাইডে 1 ফ্যারাড পরিচালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে, এই ধরনের প্রশ্ন অনেকবার ঢাবিতে এসেছে, অনেকবার এসেছে। আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিব। তাহলে আপডেট 3টি সেশনের প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিলাম যে কিভাবে রিলেটেড আসে। একটু আমরা যদি আমার বিগত বছরের অ্যানালাইসিস শিটগুলো দেখি, এগুলোই আসলে তোমাকে বলে দিবে যে প্রশ্নগুলো কিভাবে হচ্ছে। মাত্র 3টা টপিক, 3টি সূত্র করেই অধ্যায় শেষ। দেখো, গাণিতিক সমস্যার W=ZIT, এই সূত্রটা করলেই এই প্রথম যে টপিকের অঙ্কগুলো কাহিনী শেষ। এগুলো হচ্ছে তোমার টাইম কিলিং MCQ নাম দিয়েছি আমি। এখানে আসলে সময় কিল করে, যে উইদাউট ক্যালকুলেটর তুমি কতটা ফাস্ট, বা এখানে সময় কতটা দিচ্ছ, এই জিনিসগুলো জানার জন্য যেমন এই প্রশ্নটা আজকে আমি করে দিব। অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন। তুমি এখানে দেখো টাইপ 2 এ কোষ বিভব, এই যে কোষ বিভব থেকে ঢাবি কিন্তু অলরেডি প্রশ্ন করেছে 12-13 সেশনে যে প্রশ্নটা করেছে, এই সেম প্রশ্নটি তোমাদের এখানে তুলে দিয়েছে কত সেশনে, এই যে 22 সেশনে তুলে দিয়েছে সেম প্রশ্নটি। এটা কিন্তু অলরেডি 12-13 সেশনে এসেছে। তারপরে তুমি দেখো এখানে এই যে প্রশ্নটি 23-24 সেশনে যে প্রশ্নটা এসেছে, এই প্রশ্নটার একটা আমার শুধু টাইপ রয়েছে। তুমি যদি একটু পরে আমি দেখাবো এই প্রশ্নগুলো 3টি টাইপ। দেখো, গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্যে 1 ফ্যারাড তুলনা করে, তাহলে সোডিয়াম ক্লোরাইড দিয়েছে অথবা কপার সালফেট দিয়েছে, বলতেছে 1 ফ্যারাড, কপার সালফেট দিয়ে বলছে 10 এম্পিয়ার। তার মানে দেখো জাস্ট 1 ফ্যারাড, এখানে 1 ফ্যারাড ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে শুধু সোডিয়াম ক্লোরাইডের জায়গায় ক্যালসিয়াম ক্লোরাইড করে দিয়েছি, মানে জিনিস সেম। তার মানে আমি বারবার বলতেছি এই প্রশ্নগুলো করলেই তুমি ঘুরিয়ে ফিরে এই ধরনের প্রশ্নগুলোই আসবে। তাহলে তোমাকে ওই যে রিস্কটা নিতে হবে, ভাই সময় নাই এখন, আমি ভাই রিস্ক নিব না, তাহলে পড়ো তুমি এখন এই কম সময়ের ভিতরে কী পড়বা দেখি এই 4-5 দিনই। তাহলে এই হচ্ছে জিনিস। আর অনেকেই তোমার অনেক বন্ধুই এই কম সময়ের ভিতরে এই 20টি কোশ্চেন করে গিয়েই দেখবে যে এই 20টি কোশ্চেনের ভিতরেই কমন পেয়েছে। ইনশাআল্লাহ এই ধরনেরই প্রশ্ন কমন পাবে। তাহলে দিন শেষে কে জিতবে? এক্স্যাক্টলি। তো ও বের হয়ে বলবে যে বন্ধু আমি ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়েছি, কারণ আমি এইভাবে অ্যানালিসিস করে জাস্ট এই টপিকগুলো বা এই অঙ্কগুলি খেলে করে গিয়েছি। তো শেষ মুহূর্তে কিন্তু এই আসলে খেলে দেবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা চলো প্রশ্ন সমাধান করলেই আসলে বুঝতে পারবো যে প্রশ্নগুলো কিভাবে একই প্রশ্ন বারবার আসে। চলো বেশি কথা না বলে আমরা সমাধানে চলে যাই। প্রথম যে প্রশ্নটা আমরা সমাধান করবো, দেখো যে গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের মধ্যে দিয়ে 1 ফ্যারাড পরিচালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু জমা হবে। 23 সেশনে এসেছে। দেখো অনেক ইজি একটা বিষয়। এখানে মনে করো ক্যালসিয়াম ক্লোরাইড গলিত অবস্থায় আছে, তাহলে আমি যদি এখানে বিদ্যুৎ চালনা করি, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডটা কী হবে? ক্যালসিয়াম যে আয়নটি আছে সেটা ক্যাথোডে মুভ করবে, যেহেতু পজিটিভ, সেটা ক্যাথোডে মুভ করবে এবং ক্যালসিয়াম ধাতু হিসেবে জমা হবে। ক্যালসিয়াম ধাতু হিসেবে জমা হতো মানে কি? সলিড হিসেবে জমা হবে। তার মানে ক্যালসিয়াম 2টি ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়াম এখানে ক্যাথোডে সলিড আকারে জমা হবে। তাহলে 2টি ইলেকট্রন গ্রহণ করা মানে কি? 2 ফ্যারাডের ইলেকট্রন গ্রহণ করা, 2 ফ্যারাড মানে তড়িৎ গ্রহণ করা। তাহলে 2 ফ্যারাড যদি গ্রহণ করে, তাহলে এখানে তুমি দেখো তার মানে 2 ফ্যারাড সে যদি গ্রহণ করে মানে তড়িৎ প্রবাহ করে, সে 1 মোল ক্যালসিয়াম হয়ে জমা হচ্ছে। আমাকে বলেছে 1 ফ্যারাড তড়িৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ক্যালসিয়াম জমা হবে। তাহলে 2 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে 1 মোল ক্যালসিয়াম জমা হয়। 1 মোল মানে কত? 40 গ্রাম।
তাহলে আমাকে যদি 1 ফ্যারাড বলে তাহলে 1 ফ্যারাডে কত হবে 40/2, তার মানে 20 গ্রাম। এটা তো মুখে মুখেই করা যায় রে ভাই, যে 2 ফ্যারাড করলে হয় আণবিক যে ভরটা সেটার সমান 40 গ্রাম, তাহলে 1 ফ্যারাড করলে কত হবে 20 গ্রাম। এই তো হিসাব। এখন দেখো খালি তোমাদের মজাটা দিয়ে আমি এই সেম ধরনের প্রশ্ন তুমি দেখো, সেম ধরনের প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতবার এসেছে। আমি যদি বলি তোমাদের এই যে গলিত সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে 1 ফ্যারাড তড়িৎচালনা করলে ক্যাথোডিক জমাকৃত সোডিয়ামের কি পরিমাণ প্রয়োজন, জাস্ট হ্যাভ এ লুক, একই কোশ্চিন। এখন কেউ যদি 17-18 সেশনের এই কোশ্চিনটি বুঝে সমাধান করতো, সে কি এই 23-24 প্রশ্নটি পারতো না? অবশ্যই পারতো, যদি বুঝে সমাধান করতো। তাহলে আমরা জানি যে 1 ফ্যারাড সোডিয়াম ক্লোরাইড, কোনো এখানে সোডিয়াম ক্লোরাইড প্লাস একটি আয়ন, তাহলে সোডিয়াম যদি ধাতু হিসেবে জমা হতে চায় তাহলে 1 ফ্যারাড বিদ্যুৎ লাগবে। তাহলে 1 ফ্যারাড বিদ্যুৎ মানে কি সোডিয়ামের আণবিক সংখ্যায় 23.0 গ্রাম জমা হবে। আশা করি তোমরা বুঝতেছ। তার মানে যে এই প্রশ্নটা বুঝে করতো সে 23-24 সেশনের প্রশ্নটা পারতো। যে আমার এই অ্যানালিসিস শিটের এই প্রশ্নটা সমাধান করে গেছে তারাই পেরেছে, তারাই আমাকে এসে বলেছে ভাইয়া আলহামদুলিল্লাহ প্রশ্নটা যেভাবেই করুক না কেন আপনার অ্যানালাইসিস শিটের এই টপিকগুলো থেকে কোনো না কোনোভাবে মিলে গিয়েছে। পরীক্ষাতে অনেকেই বলবে যে ভাই মিলে নাই বা এইরকমগুলো আসেনি, এটার অন্যতম কারণ হচ্ছে সেই অ্যানালাইসিসটা বুঝে করে নাই বা টাইপগুলোই সে বুঝতে পারেনি। ওকে, আচ্ছা আমি যদি আরও তোমাদের দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। কপার সালফেট দ্রবণে 1 ফ্যারাড বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে। সেম কোশ্চিন 14, 15, 17, 18 সেশনের প্রশ্নটা কেউ যদি করে যেত তাহলে সে 23-24 প্রশ্নটা কেন পারবে না আমাকে তোমরা কমেন্ট করে জানাও যে ভাইয়া এই প্রশ্নটা পারবে না, এই দুটি কোশ্চিন বুঝে করে যাওয়ার পরেও কিভাবে পড়তে হবে বুঝতেছে তো। ওকে, এই শীটের টপিকগুলো শেষ করতে হবে তোমাকে, আর কিছুই করার দরকার নেই। শেষ মুহূর্তে ভাই এই T20 ম্যাচ খেলতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে, তাহলে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে কপার কতটুকু জমা হবে। আচ্ছা কপার এখানে কত +2, তাহলে বোঝাই যাচ্ছে যে ভাই কপার যদি 1 মোল জমা হতে চায় তাহলে 2 ফ্যারাড লাগবে। 2 ফ্যারাড চার্জ লাগবে কপারের যদি 1 মোল জমা হতে চায়। তাহলে আমাকে এখানে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করছে, তাহলে 1 ফ্যারাড বিদ্যুৎ চালনা করলে 1/2, তাহলে কত মোল, হাফ মোল। কত ইজি, এই যে হাফ মোল ক্যাথোডে জমা হবে, অবশ্যই ক্যাথোডে। ওকে, প্লাস কিন্তু ক্যাথোডে যাবে। এই 3টি কোশ্চেন দেখো আমরা সমাধান করে ফেললাম জাস্ট ছোট্ট একটি জিনিস জেনে। ওকে, তাহলে এইভাবেই তোমাদের আসলে পড়াশোনাটা করতে হবে। তারপরের প্রশ্নটা তোমাদের যদি আমি দেখাই, দেখো যে প্রশ্নটা বলেছে কি জিঙ্ক প্লাস সিলভার দুটির বিজারণ যথাক্রমে এত হলে। দেখো এই প্রশ্নটা কিভাবে করতে হয়, দেখো এই প্রশ্নগুলো সমাধান করতে হয় এইভাবে যে তোমাকে সক্রিয় ধাতুটা বের করতে হবে। আমরা কি জানি যে E0 সেল ইকুয়াল টু E জারণ বিভব প্লাস E বিজারণ বিভব, এটা আমরা সূত্র জানি। তাহলে আমাকে জারণ কার ঘটবে, যে বেশি সক্রিয়। তাহলে এখানে সক্রিয় কে বলতো, এখানে সক্রিয় হচ্ছে জিঙ্ক, আর সিলভারটা হচ্ছে কিন্তু জিঙ্কের থেকে কম সক্রিয়। তাহলে এখানে জারণ কার ঘটবে আসলে, এক্স্যাক্টলি জারণ ঘটবে জিঙ্কের, জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিবে আর এই যে সিলভার সেই ইলেকট্রনটা গ্রহণ করবে। কথা হচ্ছে ভাইয়া দেখো এইখানে জিঙ্কের কিন্তু বিজারণ বিভব দেওয়া আছে, সিলভারেরও বিজারণ বিভব দেওয়া আছে। তাহলে আমাদের জিঙ্কের জারণ বিভবটা বের করে নিতে হবে। তাহলে এটা যদি বিজারণ বিভব হয়, জারণ বিভবটা কি হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে, জাস্ট কত ইজি। তাহলে আমি জারণ বিভবটা বসিয়ে দিই 0.76 প্লাস এই যে দেখো বিজারণ বিভব, সিলভারের বিজারণ বিভব অলরেডি দেওয়া আছে 0.80, তার মানে দুটো যোগ করবো যেটা অ্যান্সার আসবে সেটাই। তার মানে এই ধরনের ম্যাথমেটিক্স তোমরা যদি পাও তোমরা আগে দেখবে কে বেশি সক্রিয়, সেটার জারণ ঘটবে, সেটা জারণ বিভবটা বসাবা। যদি না দেওয়া থাকে তাহলে উল্টিয়ে নিবা, আর যেটা কম সক্রিয় সেটার বিজারণ বিভবটা বসাবা। যদি বিজারণ বিভব না থাকে তাহলে উল্টিয়ে নিবা, এখানে কিন্তু বিজারণ বিভব দেওয়া আছে। কত বেশি ইজি। ওকে, আচ্ছা এবার তোমরা আসো পরের প্রশ্ন। ড্যানিয়েল কোষে যে ধরনের ধাতু ইলেকট্রন হিসেবে ব্যবহার, ওরে বাপরে বাপ, 20-21 প্রশ্নটা এসেছে, কতবার সিরিয়াল ধরে এসেছে। ওই যে বললাম এক্স্যাক্টলি তোমার হাতে দুইটি অপশন, অনেক কিছু পড়ে বেড়াও, দিন শেষে যা দেখবা কিছুই মনে থাকবে না, অথবা এক্স্যাক্টলি রিস্ক নাও। তোমাকে এইভাবে রিস্ক বলা যায় না আসলে, এইভাবে করলে আরো বেশি তোমার এগিয়ে থাকবে, এটা কোনো রিস্ক না। এটা করলে তোমার প্রবাবিলিটি অনেক বেড়ে যায় কোশ্চেনগুলো টাইপগুলো কমন পাওয়ার। আচ্ছা এবার আসো ড্যানিয়েল কোষে যে সকল ধাতু তোমরা সবাই জানো, ড্যানিয়েল কোষ কোনটা, জিঙ্ক, এবং জিঙ্কের একটা দ্রবণ সংশ্লিষ্ট নিতে হবে, জিঙ্ক সালফেট, কপার এবং কপার সালফেট। এখানে জিঙ্ক হচ্ছে তোমার কি, অবশ্যই তোমার ইলেকট্রোড হিসেবে কে ব্যবহার করা হবে, জিঙ্ক, আর এখানে কপার, তাহলে জিঙ্ক আর কপার হবে এখানে আনসার, এটা সবাই জানো। তারপর দেখো সোডিয়াম ক্লোরাইডের সাথে পানি যোগ করলে কোনটি ঘটে, সবাই জানো, এটা 2বার এসেছে। 20-21 সেশনের প্রশ্নটি, এই 15-16 সেশনের প্রশ্নটি এখানে তুলে দিয়েছে। প্রত্যেকটি প্রশ্ন দেখছো কিভাবে কানেক্টেড আর কতভাবে বুঝাবো তোমাদের। আচ্ছা তাহলে দেখো এই শীটগুলোর গুরুত্ব তোমরা পরে বুঝবে আসলে, যে পরীক্ষার হল থেকে তোমার এক ফ্রেন্ড বের হয়ে বলবে যে ঠিক আছে আমি তো এইগুলো ওরিয়েন্টেটেড আমি প্রশ্ন পেয়েছি, শুধু এই টাইপ 3টা থেকেই পেয়েছি, আর তুমি অনেক কিছু পড়ছো কিন্তু দিন শেষে প্রোডাক্টিভ পড়াশোনা হয়নি। আচ্ছা এখানে সবাই জানে যে সোডিয়াম ক্লোরাইড যদি পানিতে দেওয়া হয় তাহলে এগুলো অ্যাকুয়াস হয়ে যায়, এই যে অ্যাকুয়াস হয়ে গিয়েছে, সিম্পল হিসাব। নিচের কোনটি তড়িতের প্রমাণ বিজারণ বিভবের মান বেশি, বিজারণ বিভবের মান সব থেকে কম, বিজারণ বিভবের মান সব থেকে কম কার হয়, যে যত বেশি সক্রিয় তার বিজারণ বিভবের মান সব থেকে কম হবে। তাহলে এখানে সব থেকে 4টার ভিতরে সক্রিয় কি, সোডিয়াম, সবাই জানো এটা। আচ্ছা এটা তো অনেক একটা মানে কমন কোশ্চিন, 19-20 আমার সেশনে এসেছিল। তড়িৎ রাসায়নিক কোষের সঠিক কোষ বিক্রিয়া, তাহলে সঠিক কোষ বিক্রিয়া আমরা কি জানি, দেখো
এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে আয়রন আয়রন +2 হয়েছে, ব্রোমিন ইলেকট্রন গ্রহণ করে ব্রোমিন হয়েছে। তো এখানে সক্রিয় কি আয়রন, তাহলে আয়রনে জারণ ঘটবে, তাহলে আজ আয়রন জারণ ঘটছে, দুটো ইলেকট্রন ছাড় দিয়ে এটা ক্যাথোডে হবে, সরি অ্যানোডে হবে, আর ক্যাথোডে ওই ব্রোমিন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, 2 ব্রোমিন হয়ে যাবে। তাহলে কোষ বিক্রিয়াটা কি দাঁড়াচ্ছে, এই যে আমরা লিখবো কোষ বিক্রিয়া, এটা হচ্ছে খুবই ইজি, এটা ছোটবেলার কোশ্চেন, তোমরা পারবে। আচ্ছা, এবার যে প্রশ্নটি দেখো, নিচের কোনটি গ্যালভানিক সেল এর বিভব বাড়ায়? অনেক সুইট একটা কোশ্চেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যে এত ডিপ থেকে কোশ্চেন করতে পারে এই প্রশ্নটা দেখলে বোঝা যাবে। ওকে, যে নান্সটের সমীকরণ থেকে উইদাউট ক্যালকুলেশন, সবাই ভাবে যে এই ইকুয়েশনটা আমি পড়ে যাবো না, এই ইকুয়েশনটা তো ক্যালকুলেশন টাইপের, অনেক বড় বড় ক্যালকুলেশন দেওয়ার কথা না, কিন্তু দেখো এখান থেকে কত সুইট ভাবে প্রশ্ন হয়। কিন্তু ওই যে আমি বলেছিলাম যে যারা চান্স পাবে তারা কিভাবে পড়ে, দেখো 18-19 সেশনের প্রশ্ন একবারে সেম কোশ্চেন, যে এই বিক্রিয়ার বিভব বাড়ায় কোনটি, সেম কোশ্চেন। দেখো যে একটা বিক্রিয়া দিয়েছে, বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি কোষের ভোল্টেজ বৃদ্ধি করে, ডিউ 12-13 সেশন, এক্স্যাক্টলি এই যে দেখো মিল করে দিচ্ছে তোমাদের 18-19 12-13, কত সুইট ভাবে প্রশ্নগুলো এসেছে। যারা শুধুমাত্র অ্যানালাইসিসগুলো সংগ্রহ করেছো আমার, তারা এটা জানে যে হ্যাঁ এই প্রশ্নগুলো এইভাবে আসে। ওকে, সো সেটা কিভাবে ট্রাম্প কার্ড হতে পারে, বারবার বলতেছি T20 খেলতে হবে তোমাদের, এইভাবে এখন পড়তে হবে। ওকে, সময় নাই এখন। দেখো এই কোশ্চেনগুলো কিভাবে সমাধান করতে হয়। ওকে, আমরা যদি একটু তোমাদের দেখাই যে প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে, তাহলে বুঝবে যেখান থেকে কিভাবে বলতেছে। একটা নানস্টের ইকুয়েশন দিয়েছে, বলতেছে যে এখানে বিভব বাড়ায় কোনটি। ওকে, এখন দেখো নানস্টের সমীকরণটা তোমরা জানো যে উপরে হবে উৎপাদ, নিচে হবে বিক্রিয়ক। আমি যদি তোমাদের ব্রডলি একটু দেখানোর চেষ্টা করি যে ই সেল ই নট সেল ইকুয়াল টু, যে জিং হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে বিক্রিয়ক। এখন এখানে মাইনাস থাকার কারণে অনেকে জিনিসটা আবার বুঝতে পারে না যে এটা কি বাড়লো নাকি কমলো। তাহলে আমরা কি করবো, দেখো আমরা জাস্ট এইটাকে মাইনাসটাকে প্লাস করবো, তাহলে প্লাস করতে গেলে কি হবে, এটাকে রিভার্স করে দিতে হবে, যে এই কপারটা উপরে চলে আসবে, জিংটা নিচে চলে আসবে। এখন দেখো কত ইজিলি বোঝা যায়, এই মানটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে এই কপারটাকে বাড়াতে হবে যাতে সমানুপাতিক সম্পর্ক, সরি এখানে লন, তাহলে সমানুপাতিক সম্পর্ক, তাহলে সমানুপাতিক সম্পর্ক এটা যদি বাড়ে তাহলে এটা বাড়বে, এটা বাড়লে টোটালি ইনোট সেলটাও কিন্তু বেড়ে যাবে, মানে ই সেল বেড়ে যাবে। তাহলে এই কপার যদি বাড়াই তাহলে আমার এই গ্যালভানিক সেলের যে কোষ বিভব সেটা বেড়ে যাবে, তাহলে ইনক্রিজ ইন কপারের কনসেন্ট্রেশন। তো আশা করি তোমরা বুঝতেছো, এই প্লাস মাইনাসটাকে প্লাস করে নিয়ে তোমরা কিন্তু ইজিলি বুঝতে পারবে। তাহলে এই কোশ্চেনটা যদি বুঝতে পারো 5 নাম্বারটি, তাহলে তোমরা এখন কমেন্ট করে জানাও যে এই যে 16 নম্বর যে প্রশ্নটি রয়েছে এটার আনসার কি হবে। সেম কোশ্চেন, খালি মাইনাসটাকে প্লাস করে নিবে, তাহলে তোমরা নিজেই বুঝে যাবে যে আসলে কিসের কনসেন্ট্রেশন আসলে বাড়াতে হবে। ওকে, তারপরের প্রশ্নটা দেখো যে কপার সালফেটের জলীয় দ্রবণে 0.5 এম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ব্যাপী চালনা করলে কি পরিমাণ কপার জমা হবে। দেখো এগুলোকে আমি নাম দিয়েছি কিলিং এমসিকিউ, মানে টাইম কিল করবে। এই এমসিকিউটা দেখো 18-19 সেশনে এসেছে, যখন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না তখন এই এমসিকিউটা কিন্তু এসেছে। এখন এই এমসিকিউটা যে স্টুডেন্টগুলো অ্যাটেম্প্ট করবে ফার্স্ট টাইমিং, সে কিন্তু মানে মিলাতে খুবই কষ্টকর হয়ে যাবে এমসিকিউটা মিলাতে। সে কিন্তু এটাই দেখবা যে 2 থেকে 3 মিনিট 4 মিনিটও নিয়ে নিতে পারে, এতে করে সে পারা একটা এমসিকিউ কিন্তু মনে করো যে সময় পাবে না। ওকে, তুমি কিন্তু 45 সেকেন্ড একটা এমসিকিউ কিন্তু সময় পাবে সর্বোচ্চ, কিন্তু এই এমসিকিউটা দেখবে অনেকেই পারার জন্য অনেক সময় এখানে কিল করে দিয়েছে। এটা আসলে ঢাকা ইউনিভার্সিটি ইচ্ছা করে এই ধরনের কয়েকটি এমসিকিউ দিয়ে থাকে, যাতে করে তোমরা এখানে এই ফাঁদে পা দাও, তুমি কিন্তু তোমার চান্সটা কিন্তু মিস হয়ে যাবে। ওকে, অনেক সহজ এমসিকিউ, তুমি তখন পরে পারবা না। তাই আসলে দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু করা সম্ভব। দেখো কিভাবে সম্ভব, শুধু আমি যে বলেছিলাম যে উইদাউট ক্যালকুলেটর ভয় পাওয়ার কোনো কারণ নেই, তো সময় সাপেক্ষ আর কি। আমি যদি মানগুলো বসাই, W=m/NF/IT, m এর মান কত 63.5, কপারের, তারপর n কত, কপার কতটি ইলেকট্রন এক্সচেঞ্জ করবে 2টি, তাহলে 2 বসিয়ে দিলাম। তাহলে এফ কি, এই যে ফ্যারাডে 96,500, আই কি, আই বলছে 0.5 বসিয়ে দিলাম, আর টি হচ্ছে 10 মিনিট, এই 10কে আমরা 60 সেকেন্ড দ্বারা গুণ করবো, মানে সেকেন্ডে করে নেব। এখন দেখো ক্যালকুলেটরটা সারা কীভাবে করতে হয়, দেখো এই 2 দিয়ে এই 5কে আমি কাটবো, এই যে কত হইলো 5 দুগুণী 10, তারপর এই 60-এর যে শূন্য আর এই শূন্য আমি কেটে দিব। ওকে, তারপরে তুমি দেখো এইখানে যে আরেকটি শূন্য আছে, এই শূন্যটিকে কাটার জন্য, এই শূন্য আমি কেন কাটবো, কারণ এই 5 দিয়ে 965কে খুব ইজিলি কাটাকাটি করা যায় 193 দিয়ে। ওকে, তাহলে তুমি যদি ভাগ করো তাহলে এটা দেখবে, তাহলে এই শূন্যটাকে কাটার জন্য যদি তার উপরে কোনো শূন্য নেই, আমি জোর করে এখানে একটা 10 নিব। ওকে, 10 নিব, তাহলে এখানে জোর করে 10 নিলে নিচেও নিতে হবে। তারপরে দেখো এই শূন্য আমি কেটে দিলাম, তাহলে এখানে আমার কিন্তু 965 ফ্রি হয়ে গেল। ওকে, 965 কিন্তু ফ্রি হয়ে গেল। তাহলে এখন দেখো 965 যদি ফ্রি হয়ে গেল, 5 দিয়ে 965কে কাটবো আমি 193 দিয়ে। ওকে, তারপরে তুমি দেখো এখানে কাজ শেষ। এখন দেখো 6, এই 6কে আমি ভেঙে নিতে পারি 3 × 2। তারপরে তুমি দেখো এই 3 দিয়ে 193কে কাটাকাটি করা যায় এই 64 দিয়ে। ওকে, তারপরে দেখো এই 64 আর 23.5 মানে কি কেটে দেওয়া যায়, 64 কেটে দিলাম, 23.5কে আমি অ্যাপ্রক্সিমেটলি 64 ধরলাম। তাহলে উপরে শুধু থাকলো কি, উপরে শুধু থাকলো হচ্ছে তোমার এই যে 2 আর এই যে 0.5, 2 আর 0.5 কাটাকাটি করলে হয় 1, তাহলে 1/10, নিচে এই যে 10, তাহলে 1/10 মানে কত 0.1। তুমি যদি অপশনগুলো দেখো এই যে 0.09, এটাকে কিন্তু 0.1 ধরা যায়, 0.9 এর যেহেতু। ওকে, তার মানে আনসার কোনটা, এটা। দেখছো কত কাহিনী করে এটার আনসার বের করে দিলাম। এখন এটাকে তুমি পরীক্ষার হলে করতে পারবে এক্স্যাক্টলি। আমি কেন ঢাকা বিশ্ববিদ্যালয় বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু দাগানো না, ছেড়ে দেওয়ারও কিন্তু খেলা।
কে কোনটা এমসিকিউ ছেড়ে দিচ্ছ এটার উপর ডিপেন্ড করবে অনেক কিছু। ওকে, এখন সেম আরেকটা ক্যালকুলেশন উপরে আমি রেখেছি, সেম ক্যালকুলেশন এই এমসিকিউটা 18-19 সেশনে কেন দিল এক্স্যাক্টলি প্রত্যেকটা ব্যাখ্যা জানতে হবে ভাই। তুমি যদি এইভাবে না পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কিন্তু খুবই কঠিন ভাই, বারবার বলতেছি। ওকে, এই যে দেখো 13-14 সেশনে যে প্রশ্নটি একবার সেম একটা কোশ্চিন, সেম কাটাকাটি আমি যেটা করেছি ওটা সেম কাটাকাটি। এই যে প্রশ্নটা এসেছে এই প্রশ্নটা তোমরা অ্যান্সার করে জানাও। সেম একটা কোশ্চিন 18-19 সেশনে তুলে দিয়েছি, প্রত্যেকটা কোশ্চিনের লেজ ধরে আরেকটার সাথে কানেক্টিভিটি বের করে দিচ্ছি। এক্স্যাক্টলি প্রথমে একটা গল্প বলেছিলাম না, T20 খেলতে হবে। যারা আমার অ্যানালিসিস এর এমসিকিউগুলো শুধু করে যাবে তারাই T20 খেলবে, আর তোমরা অনেকে কিন্তু শেষে আফসোস করবে। ওকে, তো এখনো অনেক সময় আছে, যে কয়েকদিন আছে, জাস্ট এগুলোই সমাধান করে যাও ভাই। এই যে বললাম কেন এগুলো করলেই হবে, এই যে কানেক্টেড তো ভাই, একটা আরেকটার সাথে কানেক্টেড। আপডেট কোশ্চেনগুলো দেখো না কোথা থেকে এসেছে ভাই, এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে আমরা চলে যাই, বেশি কথা না বলি। গলিত সোডিয়াম ক্লোরাইড এটা করাইলাম একটু আগেই। ইলেকট্রন সেল নোটেশনের কোনটি সঠিক? আমরা সবাই জানি যে জিঙ্ক 2+, এখানে দুইটা ডাবল টার্ম দিতে হয়, কপার থেকে কপার 2+ আসবে, এটার থেকে এটা বেশি সক্রিয় তাই এটা ছাড়বে, এটা অ্যাকসেপ্ট করবে। এটা সবাই জানো কিভাবে লিখতে হয় একটা আদর্শ, যেহেতু জিঙ্ক বেশি সক্রিয় তাই অবশ্যই জিঙ্ক এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। তড়িৎ রাসায়নিক কোর্সে সল্ট ব্রিজ সবাই জানো, সল্ট ব্রিজ হিসেবে কোনটা ইউজ করা হয় এটা তোমরা ভালোভাবে আরোভাবে দেখে নিবে। এখান থেকে কিন্তু রিটেন প্রশ্ন আসতে পারে যে লবণ ব্রিজ কাকে বলে, একটা গ্যালভানোমিটারে লবণ ব্রিজ অঙ্কন করে দেখাও। এগুলো সুন্দরভাবে আমার রিটেন সাজেশনগুলোতে সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, আচ্ছা, তারপরে যদি প্রশ্নটা আসো, দেখো এই প্রশ্নটা দিয়েছে সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে। আচ্ছা, এই প্রশ্নটা অনেক বেশি ইন্টারেস্টিং। সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ, জলীয় দ্রবণ মানে অনেকে বুঝে না, জলীয় দ্রবণ মানে তোমরা বুঝো এক্স্যাক্টলি, জলীয় দ্রবণ মানে পানি রয়েছে। ওকে, সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15, 16, 8, 9, 4, 5, 15, 16 কোশ্চেন এসেছে, আগে দুইটা সেশন থেকে তুলে দিয়েছে। প্রত্যেকটি কোশ্চেন দেখছো না কানেক্টেড না? এখন দেখো জলীয় দ্রবণ মানে কি পানি থাকবে, তার মানে এখানে সোডিয়াম প্লাস থাকবে, আবার হাইড্রোজেন আয়ন থাকবে। সমস্যাটা হয় এই জায়গায় যে দুইটি আয়ন থাকলে ক্যাথোডের দিকে কোনটা আগে মুভ করবে, এটা জানার হচ্ছে খেলাটা এখানে। তাহলে আমরা জানি যে এটা হাইড্রোজেন বেশি সক্রিয় তাই হাইড্রোজেন আগে মুভ করবে এই জায়গায়, তাহলে সোডিয়াম পরে থাকবে। আর ক্লোরাইড আর OH এর ভিতরে অ্যানোডে আগে কে দৌড় দিবে? অবশ্যই ক্লোরিনটা যাবে এবং OHটা পরে থাকবে। এই যে সোডিয়াম আর OH পরে থাকলো, এই দুইটা মিলে আবার সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, যেটা হচ্ছে টয়লেট ক্লিনার হিসেবে কাজ করে। তাহলে এখানে কি উৎপন্ন হলো? হাইড্রোজেন আয়ন, ক্লোরিন আয়ন এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে উৎপন্ন হবে নাকি সোডিয়াম। কত ইন্টারেস্টিং। তারপর দেখো কোন বিক্রিয়া এন্ট্রপির মান বাড়ে। মনে রাখবে স্বতঃস্ফূর্ত যে বিক্রিয়াগুলো সেগুলো বিক্রিয়া এন্ট্রপির মান বৃদ্ধি পায়। যেমন তুমি যদি একটা লোহা রেখে দাও সেখানে মরিচা ধরবে, এই যে আয়রন এই যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মরিচা ধরবে, এটা হচ্ছে তোমার গ নাম্বার আনসার। তারপর দেখো এটা আমি একটু আগে প্রথমে করে দিয়েছি, এটা একটু আগে করে দিলাম যে কিভাবে ইনোট সেল বের করতে হয়, এটা তোমরা অ্যান্সার করবে জারক তারপর বিজারণ দিয়ে জাস্ট যোগ করে দিয়ে অ্যান্সারটা বের করবে সূত্র থেকে। ওকে, তারপরে যদি আমরা আসি পরের যে কোশ্চেনগুলো এক এক করে, যে এই কোশ্চেনটি তোমাকে বললাম 14 নম্বর কোশ্চেনটি একটু আগে বললাম যে কোশ্চেনটি কীভাবে সমাধান করতে হবে। ওকে, এই কোশ্চেনটি তোমাদের এখন এই সেম ক্যালকুলেশন করে দেখাও এই কোশ্চেনটা পারো কিনা। ওকে, আচ্ছা, এই সেম ধরনের কোশ্চেন আরেকটা, এই যে দেখছো এই যে জিঙ্ক 2+ এই বিজারণ বিভাগের এত এত এত, তার মানে 23-24 সেশনে যে কোশ্চেনটা এসেছে জাস্ট এই কোশ্চেনটা 12-13 সেশন থেকে কিন্তু তুলে দিয়েছে। 23-24 সেশন একটু আগে তোমাদের আমি করিয়ে দিলাম জাস্ট বিভাগ। এখন দেখো আমাকে আর করতেই হচ্ছে না, সবগুলো আরেকটার সাথে মিলে যাচ্ছে, দেখছো আমি জাস্ট কত ফার্স্ট এখন শেষ করে দিচ্ছি। এই কোশ্চেনটি দেখো কনসেন্ট্রেশনে একটু আগে আমি করিয়ে দিলাম। তারপর দেখো নিচের কোনটি জারণ বিজারণ তড়িৎ দ্বারা সেটের আবার দেখো সংকেত, একটু আগে আমরা তোমাদের সংকেত লেখানো শিখাইলাম না যে আদর্শ সংকেত কিভাবে লিখতে হয়। এই যে দেখো 17-18 সেশনে 17-18 সেশনের এই যে প্রশ্নটি 17-18 সেশনের এই প্রশ্নটি এই যে 11-12 সেশন থেকে তুলে দিয়েছি, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কিভাবে কানেক্টেড দেখছো। এই যে দেখো 17-18 সেশনের এটা আদর্শটাকে কিভাবে লিখতে হয়। ওকে, আচ্ছা, 17-18 সেশনের কোশ্চেনটি হয়ে গেল। তারপরে তোমরা এখানে দেখো আরেকটি কোশ্চেন এখানে আমি নিয়েছি যে কপার অ্যানোডে ব্যবহার করলে কপার সালফাইডের জলীয় দ্রবণে ইলেকট্রোপোরেশন করলে কোনটি বিক্রিয়া ঘটে? আমরা জানি যে কপার সালফাইডে বিক্রিয়া করলে কি হবে, তাহলে কপারটা কি করবে? দুইটা ইলেকট্রন ছেড়ে দেবে, কপার আয়নে পরিণত হয়ে যাবে। নিশ্চয়ই কত ইজি। এমনি তো গ্যালভানিক কোষে কোন উক্তিটি চিহ্নিত করো, তো গ্যালভানিক কোষে কি হয়? ইলেকট্রন ফ্লোস ফ্রম জিঙ্ক ইলেকট্রোড টু দ্য কপার, ঠিক আছে, জিঙ্ক ইলেকট্রন ছাড়ে কপারের দিকে যায়, এই তো সেম কাহিনী। আবার সেম কোশ্চিন, এই যে কপার দিয়েছে এই জিঙ্ক দিয়েছে, দুটা তুমি কোষ বিভব বের করো, তাহলে জিঙ্কের কি এখানে উল্টাই নিতে হবে, এটা প্লাস করে নিতে হবে। এই কোশ্চিনটি 23-24 সেশনে তুলে দিয়েছে। এই কোশ্চিনটি অলরেডি কতবার এসেছে, 7, 8 আবার দেখাইলাম। আচ্ছা, নিম্নের কোন ইলেকট্রনটি প্রমাণ বিজারণ পটেনশিয়াল সর্বোচ্চ? আচ্ছা, তুমি এখানে তোমার যে বইয়ে দেখবে চার্ট দেওয়া আছে, সেখানে দেখবা যে বিজারণ বিভব কার বেশি এবং বিজারণ বিভব কার কম, ওখান থেকে চার্ট থেকে তোমার প্রশ্নটা কিন্তু পারবে। ওকে, 6, 7 এবং 4, 5 সেশনে কিন্তু এই প্রশ্নটি এসেছে। তো দেখো আমার কিন্তু পরের প্রশ্নগুলো আর আনসারই করতে হলো না, কারণ এগুলো আলটিমেটলি আগের বছরগুলোর সাথে মিলে কিন্তু গিয়েছে, সবগুলো আগের বছরের সাথে মিলে গিয়েছে। তার মানে আপডেট যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো কোনো না কোনোভাবে কোশ্চেন ব্যাংকের সাথে মিলে যাচ্ছে, মিলতেই হবে। সো এই যে T20 প্রথম গল্পটা বলতেছিলাম, T20 খেলতে হবে, রিস্ক নেওয়া যাবে না, হয় তুমি অল আউট হবে না হয় কিন্তু বাজিমাত করবে। দিস ইজ দ্য পয়েন্ট।